এন্ডে ও শেষ হলে নমস্কার। হ্যাঁ, শেয়ার তো করতে হবে। জীবনে এই প্রথম কেউ আমাকে রিকগনাইজ করলো, কেউ আমাকে ডাকলো, এটা তো একটা অনেক বড় পাওয়া। ভাগ্যিস আমি মা হয়েছিলাম। আমার বোন বলে নমস্কার দুজনকে। একজন তোমার বোন বলতে না, তনুর বৌদি বলে। তনুর বৌদি বলে, হ্যাঁ তনুর বৌদি বলে। আর ওদিকে তনুর বোন তাপসী রায়, দুজনকে প্রণাম। আজকে মা দিবসে দুজন মা প্রবাসী। আজকে প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের, এখনো আছে প্রতিপাদ্য বিষয়টা, যে বিশ্ব মা দিবসে বাঙালি প্রবাসী মা হিসাবে আপনারা কেমন মানে নিজেকে উপস্থাপন করতে পারছেন বা সবার কাছে বলতে পারছেন যে বিশ্ব মা দিবসে প্রবাসী থেকেও বাঙালিত্ব তো আর যায় না আমাদের। আমার কাছে প্রতিদিনই মা দিবস, মা যেহেতু আছেন, মা যতদিন থাকবেন পৃথিবীতে ততদিনই আমার কাছে মা দিবস। সেই অর্থে আপনাদের কাছে প্রথমে রীতাদি, তারপর তাপসীদি উত্তর দিও এক এক করে। মা দিবসে মা হিসাবে পালন করতে কিরকম লাগছে এই পশ্চিমা আমাদের এই বিশ্বের সংস্কৃতিকে? রীতাদি শুরু বলুন। প্রথমেই হ্যাঁ, আমিও এটা মনে করি যে প্রতিদিনই মা দিবস, প্রতিদিনই বাবা দিবস। আমরা যখন দেশে ছিলাম একটা ধারণা ছিল যে শুধু আমাদের এই ভারতীয় উপমহাদেশেই বোধহয় মানে মা ব্যাপারটা এত বেশি মানে আবেগময়, মা শব্দটা। আমি 19 বছর যাবত ইউএসএ তে আছি, আমেরিকাতে আছি। 19 বছরে দেখে আমার মনে হলো যে মা উপলব্ধিটা এটা সার্বজনীন, পুরো বিশ্বময়। আমাদের কাছে যেমন মা, বাঙালিদের কাছে যেমন মা প্রতিদিনই মা দিবস, আমেরিকানদের কাছেও মানে প্রতিদিনই মা দিবস। এখানে যে মায়ের ব্যাপ্তিটা আরো বিশাল। যেমন আমাদের দেশে কুমারী মাকে স্বীকৃতি দেওয়া হয় না মা হিসেবে। আমাদের দেশে কুমারী মাকে মা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, তাই না? তারপরে ধরো অনেক, কিন্তু এখানে মা হচ্ছে মা। এখানে মায়ের কোনো কুমারী নাই, মায়ের কোনো বিবাহিত নাই, মায়ের কোনো কিছুই নাই। মা মানে মা। হ্যাঁ, আর এতদিনে আমার একটা উপলব্ধি হয়েছে যে অ্যাকচুয়ালি মাটা হচ্ছে একটা মানে উপলব্ধি, মা হচ্ছে একটা ফিলিংস। মা কোনো মানে অস্তিত্ব না, মা কোনো ব্যক্তি হতে পারে না। মাটা হচ্ছে একটা মানে একটা একটা রূপ, একটা, যেমন যে কেউ মায়ের ভূমিকা নিতে পারে। মা বলতে আমরা মনে করি সর্বংসহা, মা হচ্ছে কেয়ারিং, মা হচ্ছে মানে কোনো নেগেটিভ ইয়েতে আমরা দেখি না। তো সেই হিসেবে তো পৃথিবীটাই মা, পৃথিবী আমাদের ধারণ করে আছে। মা ধারণ করে সব, সুখও ধারণ করে, ব্যথাও ধারণ করে, দুঃখ কষ্ট সব ধারণ করে। তো মা যে কেউ হতে পারে, নিঃসন্তান একজন মেয়েও মা হতে পারে। একটা মেয়ে জন্মই হয় মানে মাতৃত্বের একটা নিয়ে, আর কিছু না হোক তার ভিতরে একটা মাতৃত্বের একটা নিয়ে বড় হয়। যেমন রান্না বান্না খেলতে গেল, রান্না বাটি খেলার সময়ও একটা মেয়েকে দেখবা, বাচ্চা মেয়েকে, সে তো মায়ের কিছু বোঝে না, কিন্তু সে সবাইকে রান্না করে সবাইকে আগে খেতে দিচ্ছে, মায়ের ভূমিকাটা সে নিচ্ছে। তো পুতুল খেলতে গিয়েও একটা মানে শিশু মেয়ে পুতুল খেলতে গিয়েও সে এই পুতুলকে ওইভাবেই যত্ন করতেছে। আবার একজন নিঃসন্তান মা, যার সন্তান হয় নাই, সেও কিন্তু তার ঘরে তার ধরো হাজবেন্ড, তারপরে ভাই বোন, বাবা মা, শ্বশুর শাশুড়ি, সবাইকে যেইভাবে সে টেক কেয়ার করে, এটা হচ্ছে তার ভিতরে মাতৃত্বের সেই অনুভূতিটা না থাকলে
সে সেটা করতে পারতো না। এবার আমি তাপসীর কাছে জানতে যাচ্ছি, এবং প্রথমেই মা দিবস নিয়ে মানে এই কথাগুলো বলার পর মা দিবস নিয়ে একটা গান শুনবো তাপসীর কাছে। প্রবাসে থেকেও তুমি, জানুয়ারি থেকেও তোমার কাছে মা দিবসে মা কেমন, মা হিসেবে তোমার কাছে কেমন মনে হয় বাঙালি সংস্কৃতি থেকে মা হিসেবে? দেখো, প্রথমেই বলি ধন্যবাদ আমায় ডেকেছো তার জন্য। যেটা হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম, আমরা কোনোদিন বাংলাদেশে মা দিবস শুনিনি। না, মা আমাদের মা প্রতিদিনই মা হচ্ছে একটা ইনস্টিটিউট, মা একটা অনুভূতি, মা একটা কি বলবো, মা সবকিছু, মা পৃথিবী। যেমন কার্তিক গণেশকে বলা হয়েছিল যে তোমরা পৃথিবী প্রদক্ষিণ করে এসো। কার্তিক পৃথিবী ঘুরতে গেছিল আর গণেশ তার মাকে ঘুরে এসে, গৌরীকে ঘুরে এসে কুলে বসেছিল। এটাই তার পৃথিবী। সেম থিং হিয়ার, আমরা তাই ভেবেছি আমাদের মা আমাদের পৃথিবী, আমাদের জন্য প্রতিদিন মা দিবস। এখনো আমি তাই ভাবি। এখানে যেটা হয়, ছেলেমেয়েরা আমাদের দেশে এখন যেটা হয় যে মা বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছেন বা মাকে ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, সেটা হয়। এখানে সেটা অনেক আগের থেকেই হয় বিদেশে। মা আলাদা, ছেলে মেয়ে আলাদা। কাজে এই মাদার্স ডেতেই ওরা ফুল কিনে নিয়ে মাকে রেস্টুরেন্টে খাইয়ে একটা দিন ওরা উদযাপন করে। ঠিক আছে, আমার কাছে যেটা হয়, আমার বাচ্চারা বাইরে, ছোট ছেলেটা বাড়িতে আছে, তো ওরা দুজনেই বাইরে থেকে সকালবেলা লিখেছে মা হ্যাপি মাদার্স ডে, ওইটুকুই। আর স্বপনের বাচ্চার মা হিসেবে স্বপন এক গাদা ফুল এনে দিয়েছে গিফট। তো সেই হিসেবে মাদার্স ডে পালন করছি। যেটা দিদি বললেন যে মা শুধু বিবাহিত হলেই মা হয় না, সন্তান প্রসব করলেই মা হয় না, একজন তৃতীয় লিঙ্গও মা হয়। সেও সেই হিসেবে যখন বাচ্চাকে লালন পালন করে, আমরা অনেক দৃষ্টান্ত দেখতে পেয়েছি, সেই মাও কিন্তু তার মায়ের মতো করেই সন্তানকে লালন পালন করছে। একজন বাবাও মায়ের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। একদম একদম। আমি অনেক বাবাকে দেখেছি, ওনার স্ত্রী মারা গেছেন কিন্তু সন্তানের জন্য কোনোদিন আর বিয়ে করেননি, মা এবং বাবা দুজনের দায়িত্বই পালন করেন। কিন্তু মা এমন জিনিস, আমার যেটা হতো ছোটবেলায়, আমি আমার কোনো অপরাধ মায়ের কাছে লুকাতে পারতাম না। আমার মনে হতো সবসময় আমি বলি আর না বলি মা সেটা টের পাবে। যে কারণে বাইরের থেকে কোনো অন্যায় করে এলে মাকে খুঁজে বার করে সেটা মাকে আগে বলতাম, মা তুমি কাউকে বলবে না তো, আমি কিন্তু আজকে এই কাজটা করেছি। ঘুম থেকে উঠে আমি ঠাকুর প্রণাম করার আগে চোখ বন্ধ করে আগে ডাকতাম, চেঁচিয়ে ডাকতাম, মা মা বলে ডাকতাম। মা তড়িঘড়ি করে সামনে এসে দাঁড়িয়েছি, এবার বলো। তখন আমি চোখ খুলতাম। সেই মায়ের ফিলিংস আমার এখনো আমার মধ্যে রয়েছে। আমি মনে করি প্রতিদিন আমার জন্য মা দিবস। স্পেশাল করে আজকে আমি একটা কবিতা লিখেছি, পোস্ট করেছি ফেসবুকে, কাল রাতে পোস্ট করেছি আসলে, যে মার একদিনের জন্য আমি ভালোবেসে মাকে সেই ভালোবাসা দিতে পারবো, একদিনে সেটা পোষায়। তোমার গানটা শুনি এখন। আজকে আমি শোনো, মা দিবস উপলক্ষে আমি কোনো গান, মাকে নিয়ে কোনো গান গাইছি না, কারণ আমি পারি না গাইতে। আমি যখন মাকে নিয়ে কোনো গান গাইতে যাই, আমি প্রথম অন্তরা গিয়েই কেঁদে ফেলি, আমার গান হয় না। আমি এমনিতেই একটা আমার পছন্দের গান করছি, তোমারও পছন্দের গান শোনো। খুব দুঃসাহস করছি আর কি, এটা আমার সেই সাহস নেই এই গান করার, তবু আমি চেষ্টা করছি। হ্যাঁ, তোমার ভুবনে ফুলে আমি কাঁদে সাহারা, তোমার ভুবনে ফুলে আমি কাঁদে সাহারা। ও কমলিকা, ও কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়।
তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি উষ্ণ মরু অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে ক্ষয়ে উষ্ণ মরু অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে ক্ষয়ে কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাস সুরে গাই ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা আমার আকাশ কাঙাল করে পাঠাইছি তোমার কুঞ্জ বিথিকার ফুটাতে মনে প্রেম যে আমার আধারে লুকায় তারা জ্বলে তবু আকাশের গায়ে প্রেম যে আমার আধারে লুকায় তারা জ্বলে তবু আকাশের গায়ে গন্ধের পুড়ে গেছি ছাই পড়ে আছি তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা ও গো কমলিকা ও গো কমলিকা বুঝিলে না আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি বাহ, খুব সুন্দর দিদি। থ্যাংক ইউ খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি। একটা অন্যরকম পরিবেশ মনে হলো। এই 3 দেশে বসে 3 ভাই বোন আমরা একটা অন্যরকম পরিবেশের মধ্যে ছিলাম গানের মাধ্যমে। রীতাদি, এই পর্যন্ত কতটা বই বেরোলো তোমার, আর কতটা লেখালেখি চলছে? আর তুমি একটা কবিতা আবৃত্তি করে শোনাবে, তোমার লিখা অনেকগুলা কবিতা আছে তোমার রক্তে, তোমার লিখা। রীতাদির কাছে, রীতাদি কিন্তু অনেক ভালো লিখে। আমি রীতাদির নিয়মিত পাঠক। সত্যি শুনো, আমি কবিতা আমি অ্যাকচুয়ালি, আমাকে তুমি লেখক পরিচয় দিছো, কিন্তু আমি আসলে লেখক না। তার চাইতে অনেক ভালো পরিচিতি দিতে পারো আমার, যে আমি একজন ফেসবুক অ্যাডিক্টেড পারসন। তোমার জন্য এডিক্টেড আমরা, সেটা বলতে পারো। তোমার জন্য আমরা এডিক্টেড, তোমার জন্য, তোমার লেখার জন্য আমরা এডিক্টেড, সেটা বলতে পারো। কিন্তু তুমি না, এখন কথা হচ্ছে যে আমি ফেসবুক অ্যাডিক্টেড, আর ফেসবুকে এসে আমি তোমাদের সবার দিদি হওয়ার মানে সৌভাগ্য অর্জন করছি। এটা আমার অনেক বড় সৌভাগ্য, এটা অনেক বড় পাওয়া। তোমাদের এত সুন্দর সুন্দর বই, এরপর একটা মুখস্থ নাম আছে, প্রথম দিন তুমি আমাকে বলেছিলে ঠাকুরবাড়ি আতুর ঘর। ঠাকুরবাড়ি আতুর ঘরে, এটা ছিল আমার প্রথম বই 2014 সালে। এত সুন্দর সুন্দর বই তোমার বেরিয়েছে বাংলা একাডেমিতে, এই বাংলাদেশে প্রতি ফেব্রুয়ারি মাসে তুমি চেষ্টা করো আসার, হ্যাঁ, বই মেলাতে। সেগুলা কি মিথ্যা?
আমাদের এই জনপ্রিয় মতো ভাইরা তোমার থাকতে এগুলা কি মিথ্যে হয়ে যায় দিদি? তুমি লেখিকা, এগুলা তো তোমাদের মাঝে থেকে, আমি ফেসবুকে আসার পর থেকে তোমাদের মাঝে থেকেই আমি এই যে যা কিছু দেখছি, যা কিছু শুনছি, যা কিছু অভিজ্ঞতা আমি লিখে মানে বই আকারে প্রকাশ করার একটা সুযোগ পেয়েছি তাই। হ্যাঁ, আর তুমি জানতে চেয়েছিলে যে কয়টা বই বের হয়েছে। 6টা বই বের হয়েছে এই বছর বের হয়েছিল মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতি নিয়ে। আমি তখন মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 6 বছর। মুক্তিযুদ্ধটা এমনই একটা এটা কি বলবো, এটার ব্যাপকতা, এটার এমনই যে 6 বছর বয়স হইলো আমার এই 55 বছর বয়সে এসেও আমার সব মনে আছে। তো ওইটা নিয়েই আমার যা যা মনে ছিল ওইটা নিয়েই আমি এইবার বইটা লিখেছিলাম। যে আমার বইয়ের নাম দিয়েছি চোখ যায় যদ্দূর। মানে আমি পেছন ফিরে তাকিয়ে আমি ঠিক যতটুকু দেখতে পেয়েছি বা পাচ্ছি এখনো, ওইটা নিয়েই এবারে বইটা চোখ যায় যদ্দূর। এটা হচ্ছে আমার 6ষ্ঠ বই। সেটা আমার যোগাযোগের অভাবের জন্য হয়তো আমি কালেক্ট করতে পারি নাই, বা তোমার সাথে আমার যোগাযোগ ছিল না। আমি জানুয়ারি ফেব্রুয়ারিতে অন্য একটা প্রশ্ন করতে পারি, রীতাদি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, হ্যাঁ, বলো। আচ্ছা, এই যে বইটা মানে ফিরে দেখা বা কি জন্য নামটা বললেন দিদি? চোখ যায় যদ্দূর। চোখ যায় যদ্দূর। তার এটা কি স্মৃতিচারণ মূলক বই কিছু, মানে পার্ট কোন স্মৃতি চারণ করা হয়েছে? পার্ট না, এই অংশটা অ্যাকচুয়ালি আমার একটা প্ল্যান ছিল যে আমি আমার সেই শৈশবের সময় থেকে আফটার বিফোর 1975 সাল বঙ্গবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত, মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগ পর্যন্ত আমার যা যা মনে আছে, আমার তখন আমি ওইখান থেকে একটু শুনতে চেয়েছিলাম যে একটা বিশেষ কোনো স্মৃতি মুক্তিযুদ্ধে। হ্যাঁ, বিশেষ স্মৃতি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমি দ্বিতীয় পর্বটা আগে লিখে ফেলছি। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ সময়কালীন পর্ব, যেটা বলা হয় মুক্তিযুদ্ধ বললেই মানুষ দুইটা জিনিসই ভাবে, যে মুক্তিযোদ্ধা, রাজাকার। এর যে আরেকটা তৃতীয় একটা পার্ট আছে যে রিফিউজি, যারা রিফিউজি জীবন কাটিয়েছিল, যারা এই মানে পালিয়ে ভারতে গেছিল, মানে আশ্রয় নিয়েছিল, তাদের জীবনটা কেমন কেটেছিল। বলা হয় যে স্পেশালি এখন অনেকেই বলে যে হিন্দুরা মুক্তিযুদ্ধ করে নাই, হিন্দুরা পালিয়ে গেছিল ভারতে গিয়ে, ওরা মানে অনেকেই অনেক মানে আনন্দে জীবন কাটিয়েছে। তো সেই পালানোটা যে একটা যে দীর্ঘ পরিক্রমা, পথ পরিক্রমা, এই পালানো পর্বে কত মানুষ হারিয়ে গেছে, কত মানুষ মারা গেছে, কত মানুষ যে হয়েছে, আমাদের সেই সব স্মৃতিগুলা মনে আছে। আমার বয়স ছিল 6 বছর, আমরা 3 ভাই 1 বোন। আমার বড়দা মাত্র ক্লাস 9-এ উঠেছে, আমার মেজদা তখন ক্লাস 5-এ, আর আমি ক্লাস 2 ভর্তি পরীক্ষা দিয়ে আমার ছোট ভাইটা ছিল 4 বছরের। আচ্ছা, 15 দিন লেগেছে নারায়ণগঞ্জ থেকে। তো এই 15 দিনে আমাদের যাত্রা পথে আমরা অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। তারপর ইন্ডিয়াতে গিয়ে আমরা রিফিউজি কার্ড নিয়েছিলাম, কারণ আমাদের তো গন্তব্য ছিল আমার কাকার বাড়ি, কিন্তু কাকার বাড়ি আদৌ পৌঁছাতে পারবো কিনা। তো রিফিউজি কার্ড আমরা নিয়েছিলাম, এবং রিফিউজি কার্ডটা আমাদেরকে অনেক সুবিধা দিয়েছিল। ভারত সরকার যে রিফিউজিদের জন্য কি পরিমাণ, কতটা হেল্প করেছিল, কি সুবিধা দিয়েছিল, কিভাবে বাঁচিয়েছিল, এবং আমাদের সেই 6 মাস 7 মাস আমরা ভারতে যে ছিলাম, সেই থাকাটা যে কিরকম ছিল, ওইটারই মানে পুরা এই 9 মাসের মানে 9 মাসের কথা বালক বালিকার চোখে আর কি, যে
বালক বালিকার চোখে মুক্তিযুদ্ধের স্মৃতি ব্যাপারটা আর কি। তো এইটার মধ্যে উঠে আসছে যে রিফিউজি একটা মানে একটা শ্রেণী ছিল, তৃতীয় একটা শ্রেণী, তারাও মুক্তিযুদ্ধের অংশ। আমরা আমরা মরে যেতে পারতাম, আমরা যাওয়ার পালানোর পথে মারা যেতে পারতাম, আমরা ওইখানে গিয়ে রিফিউজি ক্যাম্পে কত কত মানুষ যে মারা গেছে ওইটা হতে পারতাম, অনেক কিছুই হতে পারতো। তো সেইটাই এই রিফিউজিদের নিয়ে আমার জানা মতে আমি কোনো রিফিউজিদের মনের যাতনা নিয়ে বা রিফিউজিদের নিয়ে কয়টা বই লেখা হয়েছে আমি জানি না। তো আমার তখন মনে হইলো যে আমি এটা আমার দায়িত্ব সবাইকে জানানো, কারণ একটা মুক্তিযুদ্ধের মতো একটা এত বড় একটা বিশাল একটা গৌরব আমাদের আছে। এখন এই গৌরব গাথাতে যুদ্ধে শুধু মুক্তিযোদ্ধার ওরাই অংশগ্রহণ করেন নাই, মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে, আমাদেরটাও এই রিফিউজিদেরটাও এক রকমের যুদ্ধই ছিল। আমরা দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে আমরা চলে আসছি, এসে তারপরে যে আরেক যুদ্ধ, মানে ওইটার জন্যই আমি এটা দ্বিতীয় পর্বটা লিখেছি। তারপর পরের পর্বটা লিখলে তখন আমি মানে এটা একটা পূর্ণতা পাবে। আচ্ছা তাপসী, তোমার কয় বাচ্চা? 2 ছেলে? আমার 2 ছেলে 1 মেয়ে দিদি, আমার মেয়ে বড়, তারপরে 2 ছেলে। আমি সুমন, আমি দুটো কথা বলি, দুটো কথা বলার ছিল আমার সবার উদ্দেশ্যে, বলবো কি? আমার বাবা বলতেন সব সময় যে মা সে যে কাজই করুক, সে যদি দেহ ব্যবসাও করে সে মা। একজন সন্তান তার দেহ ব্যবসায়ী মাকে অস্বীকার করে, পরিচয় দেয় না, কিন্তু একজন মা তার টেররিস্ট ছেলেকেও কিন্তু ছেলে বলেই কুলিয়ে বুকে জড়িয়ে ধরে। সন্তানকে কোনোদিনই মা অস্বীকার করে না, কিন্তু মাকে সন্তানরা অস্বীকার করে। আমরা খুব বেঈমান। তো আমার অনুরোধ প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা ছেলে মেয়ে সব সন্তানদের কাছে আমার অনুরোধ, আমিও একজন সন্তান, আমার বাবা মা কেউই দুর্ভাগ্যবশত বেঁচে নেই, মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না। আমি দেখেছি অনেক খারাপ লোককে দেখেছি শুধু মাকে পুজো করে ওরা জীবনে দাঁড়িয়ে গেছে, আজ অব্দি কোনো বিপদে পড়তে আমি দেখিনি। এমন কুসন্তানও আমি দেখেছি ভীষণই বাজে কাজ বাইরে করেছে, অথচ শুধু মাকে সেবা করে আজকে সমাজে প্রতিষ্ঠিত। তো আমি বলবো যে মা তো আমাদের পৃথিবী, মাই আমাদের দুর্গা, মাই ভগবান। মাকে কষ্ট দিয়ে কোনো সন্তান জীবনে সুখী হয় না, হতেই পারে না, তাহলে পৃথিবী মিথ্যে। এটাই আমার অনুরোধ সবার কাছে। আর তোমাদের বলছি আমার একটা ফিলিংস আর কি, সবচেয়ে খারাপ লাগে, আমি একজন সন্তান আবার পিতাও, তো সেই হিসাবে আমার মা বাবার ক্ষেত্রে আমি সবসময় দেখি যে বহির্বিশ্বের একটা জিনিস আমাদের দেশেও সে কালচারটা চলে আসছে, বৃদ্ধাশ্রমকে আমি এত বেশি অপছন্দ করি যে এর চেয়ে বোধহয় মাকে রাস্তায় ফেলে দেওয়া ভালো। মানে বউকে নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা এই কাজটা করে থাকে, বউকে নিয়ে আলাদা একটা ফ্লেটে চলে উঠলো। এরকম কবিতা আছে, শুভ দাশগুপ্তের একটা কবিতা আছে জন্মদিন পোকা, এরপর নচিকেতারও অনেক গান আছে, একটা গান আছে বৃদ্ধাশ্রম, সেগুলো শুনেছি আমি। আর কবিতাটাও শুভ দাশগুপ্তের অনেক ভালো, হয়তোবা রীতাদি জানে, রীতাদি অনেক স্টাডি করে এসব দিয়ে। শুভ দাশগুপ্তের এই জন্মদিন কবিতাটা শুনো দিদি, মানে বৃদ্ধাশ্রমটা আমাকে যে অদ্ভুত খারাপ একটা জিনিস মনে হয়। তোমাদের যে বাইরে থেকে আমার তো বৃদ্ধাশ্রম নিয়ে আমার কিন্তু বৃদ্ধাশ্রম নিয়ে অত নেগেটিভ ভাবনা নেই। না, বৃদ্ধাশ্রম নিয়ে আমার কোনো নেগেটিভ ভাবনা নেই। এই জন্যে যে যখন আমরা বিদেশে, দেখো আমি চলে এসেছি, আমার যখন বিয়ে হয়েছে আমি চলে এসেছি বিদেশে। ইন কেস যদি আমার বাবা মা বেঁচে থাকতেন, যদি আমার বাবা মায়ের আর কোনো সন্তান না থাকতো,
তাহলে আমার বাবার দেখাশোনা কে করতো? আই এম গ্রেটফুল টু মাই বৌদি, মেজো বৌদি। নিজের সন্তানও হয়তো আমরা এরকম করতাম না। আমার বাবাকে যেভাবে যত্ন উনি করেছেন আমরা নিজের চোখে দেখেছি, আমরা চিরকৃতজ্ঞ থাকবো তার কাছে। ভগবান মঙ্গল করুন উনার। কিন্তু যদি ধরো বৌদি ওখানে না থাকতো, আমাদের বাবাকে আমরা কি করতাম? আমার কথা হচ্ছে, একটা সেফ জায়গায় তুমি রাখছো ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় তুমি পরিত্যাগ করছো। একটা পরিত্যক্ত ঘরের আসবাবের মতো ফেলে দিলে সেটা ঠিক না। নিরাপদে রাখার জন্য আমাদের দেশে বৃদ্ধাশ্রম ভাবনাটা এত নেগেটিভ ভাবে নেওয়া হয়। একটা জিনিস দেখো যে সবারই একটা সবাই গোষ্ঠীবদ্ধ হয়ে বাঁচতে ভালোবাসে। শিশুরা শিশুদের সাথেই সময় কাটাতে ভালোবাসে, শিশুরা কিন্তু বড়দের সাথে সময় কাটাতে বেশি ভালোবাসে না। তরুণীরা তরুণীদের সাথে সময় কাটাতে ভালোবাসে, তরুণেরা তরুণদের সাথে সময় কাটাতে ভালোবাসে। বাবা মা যতদিন মানে বাচ্চারা ছোট থাকে, বাবা মা ব্যস্ত থাকে ছেলে মেয়েকে বড় করার কাজে, তারা ওইটা তো ওই ইয়েতেই ভালোবাসে। একটা সময় পরে ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, আমরা তো চাই যে আমাদের ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার সব মানে ক্যারিয়ারিস্ট হোক, ভালো মানুষ হোক। এখন আমরা চাইবো ছেলে মেয়ে বড় করতে, তো ছেলে মেয়ে তো ঘরে বসে থাকবে না, ছেলে মেয়ে তাকে কর্মজগতে যেতেই হবে। ওই সময়টা বাবা মা ঘরে একদম একা, তখন যে তার একাকিত্বটা নাতি নাতনি দিয়েও সেই একাকিত্বটা পূরণ হয় না। তো বৃদ্ধাশ্রমটা আমি ওই সেন্সে করি যে আমাদের সমবয়সীরাই তো ওইখানে থাকবে, শুধু আমাদের টেক কেয়ারের জন্য না, আমাদের তো মানে একটা সামাজিকতা, প্রতিদিন বাঁচার মতো করে বেঁচে থাকা। অনেক বুড়া বুড়ি বাবা মা ঘরে আসেন, ছেলে মেয়েরা তাদেরকে অনেক টেক কেয়ার করেন, যত্ন করেন, কিন্তু তাদের তো সময়টা দিতে পারেন না। আসলে পসিবিলিটি থাকলে আমার মনে হয় বাড়িতে রাখা উচিত, একসঙ্গে থাকা উচিত। সময়টা দিতে পারেন না তো যদি ওইরকম করে যদি হ্যাঁ আমি বলছি আমরা যেহেতু বাঙালি, আমরা একটা বন্ডিং এর মধ্যে, ফ্যামিলি বন্ডিং এর মধ্যে বড় হই, সেক্ষেত্রে মানে মা বাবাকে আলাদা করে রাখাটা আমার কাছে মনে হয় একটা অসহায় অবস্থায় ফেলে দেয় মানুষের মতো। মানে সুবিধা যদি থাকে, তুমি যদি মনে করো ধরো তুমি আজকে সিলেটে, তোমার জব, তোমার বাড়ি সিলেটে, তুমি তোমার বাবা মা সিলেটে, ইন দ্যাট কেস তুমি বাবা মায়ের সঙ্গে থাকতে পারছো। যখনই তুমি ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাবে, তোমার একজন কেয়ারটেকার বাবা মায়ের জন্য রাখতে হবে, না তো বাবা মাকে সঙ্গে নিয়ে তোমার যেতে হবে। আমার কথা হচ্ছে যতদূর সম্ভব আমরা যেন বাবা মায়ের সঙ্গে থাকি, ফেলে দেই না যেন। এই অবহেলাটা হতে পারে এক একজনের এক এক মত। আমি তাপসীর সাথে এইটাতে একমত, আর ইত্যাদির সাথে হয়তো আমার এইটাতে একটা বেমত থাকতে পারে, কিন্তু আমি আমারটা বলছি, আমার অপিনিয়ন, ব্যক্তিগত অপিনিয়ন। আমি মানে কারো ব্যক্তিগত অপিনিয়নে বলবো না যে আমার সাথে আসবে, চেঞ্জ করো, কিন্তু আমি আমারটা বিশ্বাস করি যেটা সেটা শেয়ার করলাম তোমাদের। তো দিদি, এটা দিয়ে তুমি একটা কবিতা শোনাবে, তোমার লেখা যেগুলা, অনেকগুলা কবিতা আছে। আমি কবিতা লিখি নাই তো কখনো, দুবোকা। আমি শুধু ফেসবুকে স্ট্যাটাসই লিখি। আমি শোনো, আমি একটা যেহেতু আজকে মা দিবসেই একটা আমাকে ডাকছো, আমি আমার একটা ব্যক্তিগত অনুভূতির কথা বলি। সেটা হচ্ছে যে আমার মা মারা গেছেন 2012 সালে। তো মা ব্যাপারটা যে এই অনুভূতিটা যে কি রকম, সেটা একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি 19 বছর আগে আমেরিকাতে আসছি। আমার মা সাধারণ মানুষই, বাংলাদেশের সাধারণ বাঙালি মানুষ, কিন্তু আমার একটা ফোন কল পাওয়ার জন্য মা সবসময় ব্যস্ত থাকতো। আমার মা মারা গেছেন 75 বছর বয়সে। আমার মা স্কুল শিক্ষিকা ছিলেন। তো
এইখানে আমার নিত্য নতুন যা কিছু হইতো আমার মার সাথে শেয়ার করতে হইতো। আমার মনে হইতো যে আমার মা এটা শোনার জন্য, আমার মা কিন্তু কিছু চিনেও না এই দেশে কোথায় কি আছে। যদি ফোন করে বলতাম যে মা কালকে বেড়াইতে গেছিলাম, কোথায় গেছিলি, কত দূর তোর বাড়ি থেকে, নাম কি, ওই পাড়ার নাম কি, আমি যেমন মাকে মানে ই করে উঠতাম যে তোমাকে পাড়ার নাম বলে তুমি চিনবা, এত কথা জিজ্ঞেস করো কেন। বলতো যে তবুও তো একটা মানে ই করতে পারি, আন্দাজ করতে পারি, চিনতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি তো এটা আন্দাজ করে নিতে পারি যে এটা ওই জায়গা, এটা মানে আমি কল্পনা করে নিতে পারি। আমার 3 মেয়ে, আমার মায়ের ছিল 3 ছেলে 1 মেয়ে, আমরা 3 ভাই 1 বোন। আমার 3 মেয়ে, আমার ছোট মেয়েটা যখন জন্মায় ও অনেক পরে জন্মাইছে, আমার বড় 2 মেয়ে, ও আমার মেজো মেয়ে থেকে 9 বছরের ছোট, আমার ছোট মেয়ে। আমি খুব কেঁদেছিলাম হসপিটালে, কারণ আমার মনে হয়েছিল যে আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, মেয়ে সন্তানকে কেউ মানে ই করে না, হাসি মুখে ই করে না, আলিঙ্গন করে না। আর ওই দিক থেকে আমি এত লাকি যে আমার হাজবেন্ড নিজেই মেয়ে পছন্দ করে, মানে খুব, মেয়ে জন্মের আগেই সে ধরেই নিছে তার মেয়ে হবে এবং মেয়ের নামও ঠিক করে ফেলছে। তো আমাদের তো নারায়ণগঞ্জে খুবই মানে, নারায়ণগঞ্জের পরিবেশ হচ্ছে মানে ওই সেই পুরানো আমলের আদিকালের, সেই এখনো মানে তখনও অত আধুনিক চিন্তা চেতনা আসে নাই যে না মানে মেয়ে। তো তখন আমার মা বলছিল যে মেয়ের মতো মেয়ে হইলে 8টা মেয়ে হইলেও কোনো সমস্যা নাই, বাহ, তুই মেয়েদেরকে যদি তুই ভালো করে মানুষ করতে পারিস, তোর মেয়েরাই তোর মানে ছেলে হবে, ছেলে মেয়ে কোনো আলাদা কিচ্ছু না। তো আমার যখন ছোট মেয়েটা হয় তখন আমি যখন কাঁদতেছিলাম, তখন আমার মা বলছিল যে যে এরকম ভগবানের দান, এইরকম তুই কাঁদতেছিস, তুই তো তোর মেয়েটাকে অপমান করতেছিস। হ্যাঁ, ঠিক, কত মডার্ন তোর এই চিন্তাধারা। মেয়ে, তোর এই মেয়েই তোর মানে তোর নাম রাখবি। মানে ই হবে, গলার মালা হবে। তো তারপরে আমার মা তো, আমার আমার মেয়েরাই হচ্ছে আমার মায়ের প্রথম নাতনি। তো আমার মেয়েরা আমার মায়ের খুব প্রিয়, সব সময় ফোন করে মেয়েদের কথা জানতে চাই, কারণ আমার মায়ের খুব গভীর বিশ্বাস ছিল। আমি যখন আমেরিকা চলে আসি 2001 সালে, আমি খুব কাঁদতেছিলাম যে একবারে চলে আসতেছি। আমি আবার খুব মানে দেশপ্রেমিক, দেশ ছেড়ে চলে আসতেছি আমেরিকাতে। তখন আমার মা অনেক দূরদর্শী, তখন বলছিল যে এখন কাঁদতেছিস, মেয়ে 3টাকে নিয়ে তুই যে যাইতেছিস আরো বড় জায়গায়, তোর মেয়েদেরকে তুই মানে অনেক অনেক তুই মানে সুবিধা পাবি, তুই মানে ফ্রিলি বড় করতে পারবি, তোর কোনো আসবে না। কিন্তু এই দেশে থাকলে তোর অনেক সীমাবদ্ধতা, এই এত সীমাবদ্ধতার মধ্যে তুই 3টা মেয়েকে করতে পারবি না, কাজেই এখন যাইতেছিস কাঁদতেছিস, পরে হাসবি। আমার মার কথাগুলা মনে হয় দূরদর্শী মানুষ হয়তো আশীর্বাদ হিসেবে হয়েছে। তা আমার মেয়েরা মোটামুটি এইরকম সব, কিন্তু আমার মেয়েগুলা আমরা তাদেরকে কিছুই, তাদের পেছনে আমাদের 1 পয়সাও খরচ করতে হয় নাই। মানে আমার মা সবসময় বলতো যে মেয়েগুলাকে যত্ন করিস, তাইলেই দেখবি যে তোদের হবে। তো মা তো, আমার বড় মেয়ে সাইকিয়াট্রিস্ট হয়েছে, মেজো মেয়েও পাবলিক হেলথে মাস্টার্স করে ও চাকরি করতেছে। কিন্তু আমার ছোট মেয়েটা তো অনেক ছোট ছিল, আমার সবসময় ভয় হইতো যে ওকে যদি আমি না করতে পারি, মানে ও বড় হওয়ার আগে যদি মরে যায় তাহলে তো গেল সব। তো আমার ছোট মেয়েটা কে আমি যখন নিয়ে আসি, ওর তখন বয়স ছিল 2 বছর। আর আমরা যেখানেই ছিলাম সেখানে কোথাও কোনো বাঙালি ছিল না, আমি বাংলাটাকে ধরে রাখার জন্য এত কসরত করছি। তো আমার মেয়েটা মানে সেই দিন, তো 2017 সালে ও স্কুল গ্রাজুয়েশন করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তো ভর্তি হয়েছে, ও আবার ডাবল মেজর নিছে, কেমিস্ট্রি আর এনভায়রনমেন্টাল হেলথ।
ও নিজে নিজে পড়াশোনা করে, অনেক দূরে থাকে। সেই দিন এই লকডাউনের মধ্যে আর এই করোনা কালে আমার মেয়েরা তো আমার কাছে নাই কেউ, আমরা দুইজন এখন একা বাড়িতে। আমার মেয়েটা যখন জানালো, আমার ছোট মেয়েটা, যে মা আমার কেমিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে মেজর, আমি তখন হিসাব করে দেখলাম যে 4 বছরের কোর্স ও 2 বছর 8 মাসে কমপ্লিট করে ফেলছে। বাহ। এখন এটা এটা একটা মানে মানে অসম্ভব একটা ব্যাপার আমাদের জন্য, যে এখন আমি শেয়ার করতে পারতেছি না কাকে আমি বলবো, কে বললে এটা বুঝতে পারবে। তখন আমার মনে হয়েছে যে আমার মা যদি বেঁচে থাকতো আজকে, আমার মাকে ফোন করে বললে মা বুঝতো না কিছুই হয়তো মানে আমেরিকার, কিন্তু আমার মা এটাকে মানে রাষ্ট্র করে ফেলতো। ঠিক, আমার মা বুঝতে পারতো যে এটা কত বড় একটা মানে অসম্ভব একটা ব্যাপার সম্ভব করে ফেলছে আমার এই ছোট মেয়েটা। ওর জন্মের পরেই তো আমি কেঁদেছিলাম, তখন আমার মা বলছিল, তখন আমার মা মনে করাই দিত একদম নির্ঘাত, যে তুই এই মেয়ে জন্ম, তৃতীয় মেয়ে জন্মের পর তুই মানে কেঁদেছিলি, তখন তোকে বলছিলাম যে তোর এই মেয়ে তোর মানে হবে। ঠিক। তো এটা আর কি আমি সেই দিনই স্ট্যাটাস দিলাম এই কালকেই, যে মা শুধু মমতাময়ী হয় না, কিছু কিছু মা আমার মতো নির্যাতনময়ী মা হয়। আমি একজন নির্যাতনময়ী মা। আমি যে স্টিম রোলার চালাইছি আমার 3 মেয়ের উপর, যাতে কোনোভাবেই না হয়ে যায়। তো সেই হিসাবে আমি বলতে হবে যে আমার ভাগ্যটা ভালো যে আমার নির্যাতনটাকে আমার মেয়েরা ভালোবেসে গ্রহণ করছে। কিছু কিছু মায়েদের তাপসী বলছিলা যে ছেলে মেয়েরা মাকে যদি করে, মা কখনো ছেলে মেয়েকে করে না, অস্বীকার করে না। আর এখন আমি মায়েদের উদ্দেশ্যে বলি, ভবিষ্যৎ মায়েদের উদ্দেশ্যে বলি যে ছেলে মেয়েকে সঠিক পথ মাই দেখায়। কাজে সবসময় আদর আল্লাহের পাশাপাশি মাঝে মধ্যে একটু কঠিনও হতে হবে মাকে সঠিক পথটা দেখানোর জন্য। ছেলে মেয়ে তো অ্যাটলিস্ট 15-16 বছর বয়স পর্যন্ত মায়ের সাথে থাকে, এই সময়টাতে সঠিক পথটা দেখিয়ে দিতে হবে, তারপর ছেলে মেয়েরা পথ হারাবে না, পথ ভুল করবে না। আমি তাপসীর দিকে বলছি, তোমার কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দেখলাম যে ছেলে বাড়ির আজকে তোমার কপালে চুমুকে মানে অনেকক্ষণ ধরে বসে থাকে। তো সেই অনুভূতিটা আমারও আছে, আমি আমার মা আছে বাসায়, তো সেই অনুভূতিটা আমি ফিল করি আর কি। মা কাছে থাকা কি জিনিস, মাকে পাওয়া কি জিনিস। তো আমার ভাগনাটা কি বাইরে থাকে, বাসায় থাকে না, তোমার সাথে থাকে না বাইরে? আমার মেজো ছেলে কোলনে থাকে, কোলন ইউনিভার্সিটিতে পড়ে বায়োলজিতে, আর মেয়ে থাকে হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে, এবার গ্রাজুয়েশন কমপ্লিট হবে। ছোটটা এখনো বাড়িতে। তো আমি আসলে যখন করোনা শুরু হলো তখন প্রথম দিকটায় আমার একটু প্যানিক অ্যাটাক হচ্ছিল, আমার একটা ভয় ঢুকেছিল যে কে কখন মারা যাচ্ছে, কে কখন চলে যাচ্ছে, যে বাবা মারা যাচ্ছে, মা দেখতে পাচ্ছে না, সন্তান ছুতে পারছে না, মায়ের লাশ নিয়ে যাচ্ছে, সন্তান দূর থেকে দেখে একবার গিয়ে টাচ করতে পারছে না, স্ত্রী স্বামীর মরদেহ টাচ করতে পারছে না। তো যেহেতু ছেলে মেয়েরা বাইরে, আমার মনে হচ্ছিল আমার যদি আজকে কিছু হয়, আমার কিছু এসে যায় না, মরবো আমরা সবাই একদিন, কিন্তু আমি আমার সন্তানদের আর দেখবো না। আমি জানি না আমি অসুস্থ হলে ফিরে আসবো কিনা। তো রাত্রিবেলা আমার একদিন, আমি কেন কাঁদছিলাম আমি জানি না, আমি হাউমাউ করে কাঁদতে শুরু করেছি। যখন দেখলাম যে স্বপনও ঘুমিয়ে পড়েছে, ও পরের দিন আবার কাজে যাবে, আমি ওকে ডাকিনি, আমি কাঁদছিলাম ঘরে, তখন দোতলার থেকে আমার ছেলে বুঝতে পেরেছে যে নিচের থেকে শব্দ আসছে। ও নিচে এসে আমাকে জাস্ট টাইট করে ধরেছে, ধরে বলছে যে মা তোমার কিচ্ছু হবে না, আমরা সবাই ঠিক আছি, তুমি নিজেকে নিজে ঠিক করতে হবে।
তার দুদিন পরেই আমার ছেলে কলম থেকে এসছে, এসে আমাকে সেই একইভাবে জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেয়ে বলছে, মা প্রাণায়াম করো। সকালবেলা দেখি আমার যোগা ম্যাটটা নিয়ে বলছে, তোমার যোগা ম্যাটটা কোথায় মা? কেন? বললো যে আমি বললাম, তুমি যোগা করো কবে থেকে? বললো, না না আমি প্রাণায়াম করব। আমি তো হা হয়ে গেছি, আমি বুঝতেই পারিনি যে আমার ছেলে এত বড় হয়ে গেছে, এত চিন্তা করতে পারছে এত গভীরে। বলছে, মা নিজেকে তো নিজে সুস্থ রাখতে হবে, প্রাণায়াম করো, এর চেয়ে ভালো কিছু হয় না। তো আমার তখন মনে হলো কত শান্তি যে আমার ছেলে আমায় বোঝাচ্ছে, মা তুমি প্রাণায়াম করো, তুমি ভালো থাকবে, আমরা ঠিক আছি, তুমি কেন চিন্তা করছো। তো সেই যে একটা অনুভূতি, আমার ছেলে যদি আমাকে কোনোদিন নাও খাওয়ায়, এই জিনিসগুলোই আমার সম্পদ হয়ে থাকবে। আমার মনে হয় বড় পাওয়া, অনেক বড় পাওয়া যে ওরা আমাকে নিয়ে ভাবছে। আমরা আমাদের বাবা মায়ের জন্য কতটা করতে পেরেছি জানি না, কিছুই করতে পারিনি আসলে। মায়েদের ঋণ তো জীবনে শোধ করা যায় না, কিছুই করতে পারিনি। আমার মা তো আমার বিয়ের আগেই চলে গেছেন। তো রীতাদি আমেরিকার একটা ভালো ব্র্যান্ড, মানে অনেক নামি দামি ব্র্যান্ড, ওয়ালমার্টে চাকরি করে। সেখানে তোমার কলিগরা কি জানে রীতাদি তুমি লেখিকা বা এত পপুলার বাংলাদেশে, মানে বাংলা লেখিকা হিসাবে এত পপুলার, এত পপুলারিটি আছে, অনেক সুন্দর সুন্দর গল্প লিখো তোমার ওই দোকানে, মানে ওয়ালমার্টের চাকরি বিষয়টি, সেগুলো ভালো লাগে। হ্যাঁ, ওয়ালমার্ট নিয়ে একটা লিখবো, ইচ্ছা আছে, যদি অবশ্যই বেঁচে থাকবো, কারণ আমি মৃত্যু নিয়ে চিন্তাও করি না। তাপসীর কথা সুর ধরে আমি বলতেছি যে তোমার প্যানিক অ্যাটাক হয়েছিল, আর আমার মেয়েদের চিন্তা হয়ে গেছে যে আমরা মা বাবা মানে না জানি কি, মানে কি হবে আমাদের নিয়ে ওরা এখন মানে চিন্তিত। তো আমার ছোট মেয়েটা একটু বেশি চিন্তাবিদ, ও পৃথিবী নিয়ে ভাবে, তো ওর ভাবনাগুলা ওকে সবসময় মানে করে রাখে, মানে ওর ফেসটাই মানে বেদনার্ত হয়ে থাকে, সারাক্ষণ ও চিন্তা করে যে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। তো সেই দিনও আমি মানে বুঝাইলাম ওকে, তোমার তাপসীর ছেলেরা তাপসীকে বুঝাইছে, আমি আমার মেয়েকে বুঝাইলাম, ছোট মেয়েকে, যে মিথিলা শোনো, পৃথিবী মানে শেষ হয়ে যাবে না, পৃথিবী শেষ হওয়ার হইলে আরো এরকম শেষ হওয়ার মতো এরকম অনেক আসছে। আর পৃথিবী শেষ হবে না এই কারণে যে খারাপের সাথে দুই একটা ভালো মানুষও আছে। হ্যাঁ, দেখো সবসময় খালি খারাপটার দিকে তাকালে তুমি ভালোটার কথা মানে চিন্তা করতে পারবে না। এই যে পৃথিবী ধ্বংস হচ্ছে না, দেখো সবুজ, এই যে এখন করোনার সময়ে তোমরা মানে তোমার দিদি, আমার মিথিলা আমার বড় মেয়ের সাথে আছে এখন, আমি বলছি যে তোমার দিদি যে বাগান করতেছে, তোমরা সবুজকে ধ্বংস করতেছো না, সবুজকে তোমরা মানে করতেছো, বিল্ড আপ করতেছো। আমাদের বাড়িতে দেখো, আমরা তোমার বাবা মা দুইজন, আমরা তো একটুও ভয় পাচ্ছি না। একদল পৃথিবীকে ধ্বংস, সবুজ গাছ কাটতেছে, আমরা গাছ লাগাচ্ছি। এরকম ছোট ছোট কাজ তুমি চেষ্টা করবা যে তুমি ভালো কাজগুলা করতে, পজিটিভ কাজগুলা করতে, এরকম তোমার মতো আরো একজন দুজন করবে পজিটিভ কাজ। এই যে কয়েকজন মানুষ, ভালো কাজের সংখ্যা খুব কম, কিন্তু ভালো কাজের ব্যাপ্তিটা অনেক বেশি। কাজে তোমার আমার এই যে আমরা যে ভালো ভালো কাজ করতেছি, বা এই যে গবেষণা হচ্ছে, এই যে এখন বিজ্ঞানীরা যে করোনার ওষুধ আবিষ্কার করার জন্য, করোনার ভ্যাকসিন আবিষ্কার করার জন্য গবেষণা করতেছেন, ওনারা প্রাণপণ করতেছেন, এটাই তো কাজে পৃথিবী ধ্বংস হবে না। কাজেই মানে বি পজিটিভ, বি অপটিমিস্টিক, বি হ্যাপি। সবসময় হ্যাপি থাকলে তোমার চিন্তা ভাবনাগুলো মানে খুলবে, ভালোটা ভাবার মানে চেষ্টা করবা, ভালো বুদ্ধি আসবে, তুমি তোমার মানে ওয়েটা খুঁজে বের করবে যে কিভাবে ভালো থাকা যায়। যারা খারাপ করতেছে তারা তো করতেছেই, ওইটার দিকে তাকিয়ে হাই হাই করলে তোমার মানে ক্রিয়েটিভিটি, তোমার নার্ভ সেল, তোমার সবকিছুই হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। কাজে ওইটার দিকে তাকিও না। সব সময় যখন দেয়, এই যে আপডেট দেয়, তুমি দেখো যে কতজন মানুষ সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার সংখ্যাই বেশি। তারা যে এই যে যুদ্ধ করে সুস্থ হইলো,
সেইটাকে মানে করো, কনগ্রাচুলেট করো, সেইটাকে অ্যাপ্রিসিয়েট করো। যারা মারা গেছে তারা তো শুধু করোনার আক্রমণে মারা যায়নি, তারা হেলথি লাইফ মেনটেন করে নাই আগে, ফলে তারা অ্যাটাক হয়েছে, মানে তাদেরকে অ্যাটাক করছে বেশি, তাদেরটা হয়েছে। কাজে করোনা তো একটা লেসন দিয়ে গেল, হেলথি লাইফ মেনটেন করো, পরিবেশ হেলথি রাখো, নিজে হেলথি থাকো, তাইলে দেখবা পরবর্তী পৃথিবী তখন অনেক বেশি হবে, আরো 100 বছর না 200 বছর ভালো থাকবে। এইগুলা বলে বলে ওদেরকে মানে করি, পজিটিভ দিকটা দেখলে যাও। আজকে অনেক লম্বা হয়ে গেছে আমাদের আজকের লাইভটা, প্রায় 1.5 ঘন্টা আমরা শেষ করতে যাচ্ছি। তারপর যদি তোমার শেষ কথা বলে কিছু থাকলে বলতে পারো। রীতাদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আজকে এত ব্যস্ত সময়ের মধ্যে তুমি আমাকে সময় দিয়েছো। অবশ্যই তোমার রূপবাদ, সেটা আমি জানি, তোমার বন্ধুবাদ। আমি তোমাকে অশেষ কৃতজ্ঞতা জানাতে চাই সুমন। অ্যাকচুয়ালি তোমাকে না, আমার ভাই বউটাকে, তনু মনে করিয়ে দিয়েছে যে আমার কথা, যে মা দিবসে দিদিকে ডাকো। এটার জন্য মানে আমি সেই ওল্ড মডেল, ওল্ড ফ্যাশন লেডি, এইরকম আধুনিক টেকনোলজির সাথে একটা সুযোগ পেলাম। আমি তো কথা বলতে পারি না অ্যাকচুয়ালি, এটা আমার একটা সীমাবদ্ধতা। আমি লিখতে পারি কিন্তু আমি কথা বলতে পারি না। কথা বলতে গেলে আমার মানে জড়িয়ে যায় জিভে, মানে খুব হয়ে যায়, কনসাস হয়ে যায়। আমার তো ধমক ধমক দিয়ে অভ্যাস, সবসময় ধমকের উপরে থাকি, তো ফলে কথা বলতে গেলে এই ধমকের সুরটা চলে আসে। আমার যেটা বলার আছে, তাপসীর সাথে পরিচয় হলো, এইরকম একজন সুগায়িকা, একজন মানে সফল মা, এবং আমার নারায়ণগঞ্জে ভাইয়ের বউ। না এখনো সফল হয়নি, আশীর্বাদ করবেন সবাই যাতে হই আর কি। পরিচয় হলো, হ্যাঁ। আর সুমন তো আমার কত আগে থেকেই ভাই। আমি বিদায় নিচ্ছি বিশ্ব মা দিবসে, লাইভ থেকে বিদায় নিচ্ছি। বিশ্ব মা দিবসে সব মা যারা হারাইতে করোনায়, তাদের প্রতি শ্রদ্ধা আগে নিবেদন করছি। তারপর আমাদের সবার মাকে আমরা শ্রদ্ধা নিবেদন করে আজকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আরো আলাপ হবে, তোমাদের আরো লাইভে নিয়ে আসবো আমি। আর আমার জন্য আশীর্বাদ করো, আমি আমার মাকে নিয়ে ভালো থাকবো, তোমরা সকল মা হও, সেই আশীর্বাদ আমার থাকবে। পৃথিবীর সব মা ভালো থাকুক, সব সন্তানদের কাছে অনুরোধ, মাকে কষ্ট দিও না। ভালো থাকুক, বাবা ছাড়া মায়ের এটা পূর্ণতা পায় না। বাবা ভালো থাকুক, মা ভালো থাকুক, সন্তান ভালো থাকুক, সবাই ভালো থাকুক। এখানে শেষ করছি আজকে লাইভটা, এখানে লাইভটা শেষ করছি। ভালো থেকো, করোনা কেটে যাক।